রাহুলের জন্ম এক সাধারণ ভারতীয় কৃষক পরিবারে। তার বাবা ছিলেন একজন পরিশ্রমী মানুষ। তিনি প্রতিদিন ভোরবেলা মাঠে যেতেন, কঠোর পরিশ্রম করতেন এবং রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন। কিন্তু এই পরিশ্রমী মানুষটিও ভাগ্যের নিষ্ঠুর পরিহাস থেকে বাঁচতে পারেনি। একদিন হঠাৎ হৃদয়রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বাবার আকস্মিক মৃত্যুর পর পুরো পরিবার গভীর অন্ধকারে ঢেকে যায়। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মা সবিতা দেবীর কাঁধে। সবিতা দেবী ছিলেন এক ধৈর্যশীল, সাহসী ও মমতাময়ী মা। স্বামীর মৃত্যুর পর তিনি কোনো রকম দুঃখকে প্রশ্রয় না দিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন একমাত্র ছেলে রাহুলের জন্য। সংসার চালানোর জন্য তিনি প্রথমে লোকের বাড়িতে গৃহ পরিচালিকার কাজ শুরু করেন। সকাল থেকে সন্ধে অবধি একের পর এক বাড়িতে কাজ করতেন যাতে ছেলে পড়াশোনা করতে পারে। তার ইচ্ছে ছিল রাহুল যেন তার বাবার মতো কঠোর পরিশ্রমে জীবন শেষ না করে, বরং ভালো পড়াশোনা করে একজন সম্মানিত মানুষ হয়ে ওঠে। রাহুল ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। স্কুলে ভালো নম্বর পেত এবং শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন। কিন্তু সে কখনো তার মায়ের কষ্ট বুঝতো না। যখনই মা তাকে কিছু করতে বলতেন সে বিরক্ত হতো। অন্য ছেলে মেয়েদের মা বাবারা তাদের অনেক কিছু এনে দিতেন, অথচ তার মা সারা দিন কাজ করতেন, সময় দিতে পারতেন না। এসব কারণে তার মনে কখনো কখনো ক্ষোভ তৈরি হতো। কিন্তু সবিতা দেবী কখনো এসবের তোয়াক্কা করেননি। তিনি জানতেন এই সাময়িক কষ্ট একদিন রাহুলকে অনেক বড় মানুষ বানাবে। ছেলের প্রতিটি পরীক্ষার সময় তিনি উপোস থাকতেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যেন তার ছেলে ভালো ফল করে। যখন রাহুল ভালো ফল করত তখন তার চোখে মুখে এক তৃপ্তির ছাপ ফুটে উঠত। সেটাই ছিল তার মায়ের একমাত্র সুখ। এভাবেই সময় কাটতে লাগলো। রাহুল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল লাভ করলো। এরপর সে কলেজে ভর্তি হলো। কিন্তু কলেজে পড়ার সময় থেকেই তার স্বপ্ন বড় হতে লাগলো। সে দেখতে লাগলো তার কয়েকজন বন্ধু, দাদা দিদিরা বিদেশে গিয়ে পড়াশোনা করছে, ভালো চাকরি করছে, অনেক টাকা কামাচ্ছে। তারও মনে হলো সে যদি বিদেশে যেতে পারে তাহলে সে তার মাকে এই দুঃখময় জীবন থেকে মুক্তি দিতে পারবে। কিন্তু বিদেশে পড়াশোনার জন্য অনেক টাকা দরকার। রাহুল তার মায়ের কাছে এই ইচ্ছার কথা জানায়। মা প্রথমে ভেবেছিল এত টাকা তিনি কিভাবে জোগাড় করবেন, কিন্তু ছেলের স্বপ্ন ভেঙে দিতে তার মন সাড়া দিল না। তিনি তার শেষ সম্বলটুকু বিক্রি করলেন, এমনকি গয়নাগুলি বন্ধক রাখলেন ছেলের ভবিষ্যতের জন্য। বিদেশে যাওয়ার দিন যখন এলো, মা ছেলের জন্য তার হাতের তৈরি খাবার বানিয়ে দিলেন। চোখের জল লুকিয়ে ছেলেকে বললেন, তুই বড় হবি, তোর মা তোর জন্য গর্বিত হবে, কিন্তু কখনো ভুলিস না যে মা তোকে মানুষ করেছে, সেই মাকে যেন কোনো দিন ভুলিস না। ওখানে গিয়ে ভালো মতো পড়াশোনা করিস, ভালো থাকিস। নিজের মাকে কিন্তু ভুলে যাস না বাবা, একটু খোঁজ নেওয়ার চেষ্টা করিস, আমি তোর জন্য অপেক্ষা করব। রাহুল তখন মায়ের কথাগুলো খুব একটা গুরুত্ব দিল না। সে তখন শুধু নতুন স্বপ্নের কথা ভাবছিল, নতুন দেশ, নতুন জীবন, নতুন ভবিষ্যৎ। কিন্তু সে বুঝতে পারেনি এই বিদেশ যাত্রা কেবল তার জন্য নয়, তার মায়ের জীবনেরও মোড় বদলে দেবে। বিদেশের মাটিতে পা দিতেই অর্জুন বুঝতে পারল এখানে জীবন মোটেই সহজ নয়। নতুন সংস্কৃতি, ভাষাগত পার্থক্য এবং সম্পূর্ণ ভিন্ন পরিবেশ মানিয়ে নিতে তার বেশ সময় লাগলো। প্রথম কয়েক মাস খুবই কঠিন কেটেছিল তার কাছে। বাড়ি থেকে নিয়ে আসা সামান্য টাকা দ্রুত ফুরিয়ে যেতে লাগলো। তার একমাত্র সম্বল ছিল তার শিক্ষা আর অধ্যাবসায়। সে এক রেস্তোরাঁয় পার্ট টাইম জব শুরু করলো। রাত জেগে থালা বাসন ধোয়া থেকে শুরু করে মেঝে পরিষ্কার করা সমস্ত কিছুই করত। দিনের বেলায় কলেজে যেত। দিনে পড়াশোনা, কলেজ আর রাতে কাজ।
এই কঠিন রুটিনের মধ্যে দিয়ে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। প্রথম বছরের শেষে সে বেশ ভালোই ফল লাভ করলো। ফলে তাকে স্কলারশিপ দেওয়া হলো। এতে তার পড়াশোনার খরচ কিছুটা কমে গেল এবং সে সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস পেল। পরবর্তী বছরগুলিতে সে আরও কঠোর পরিশ্রম করল এবং পড়াশোনার পাশাপাশি একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পেল। একসময় সে তার কর্মদক্ষতা এবং অধ্যবসায়ের জন্য কোম্পানির স্থায়ী চাকরি পেল। ধীরে ধীরে তার আর্থিক অবস্থা ভালো হতে লাগলো। সে ভালো একটি অ্যাপার্টমেন্ট নিল, দামি গাড়ি কিনল আর বিদেশে বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে উঠল। কিন্তু এই ব্যস্ত জীবনের মধ্যে একসময় সে তার মায়ের প্রতি দায়িত্ব ভুলতে শুরু করলো। শুরুর বছরগুলোতে মা তাকে ফোন করতেন, সে কথা বলতো, কিন্তু ধীরে ধীরে ফোনের সংখ্যা কমতে লাগলো। সে এতটাই কর্মব্যস্ত হয়ে পড়ল যে মায়ের সাথে যোগাযোগ করা পর্যন্ত বন্ধ হয়ে গেল। ঠিক ওই সময়ই অর্জুনের জীবনে এলো এক নতুন মোড়। তার পরিচয় হলো এক ভারতীয় মেয়ের সাথে। সে একই শহরে কাজ করত। কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। আর বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিবর্তিত হয়ে গেল তারা নিজেরাই বুঝতে পারল না। তারা বিয়ের সিদ্ধান্ত নিল। অর্জুন বিয়ে তো করে নিল, কিন্তু মাকে একবারও জানানোর প্রয়োজন নিল না বা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না। সে ভেবেছিল মা বুঝে নেবে এবং পরে সব মেনে নেবে, কিন্তু মায়ের জন্য তার এই সিদ্ধান্ত ছিল হৃদয় বিদারক। বিয়ে করার পর সে একদিন ভাবল মাকে ফোন করে এই ঘটনা জানানো যাক। সেদিন বিকেলে অর্জুন তার মাকে ফোন করে যখন জানালো যে সে বিয়ে করেছে, তখন তার মা হতবাক হয়ে গেলেন। ছেলের বিয়ে নিয়ে তিনি অনেক স্বপ্ন সাজিয়েছিলেন। উনি ভেবেছিলেন ছেলের বিয়ে উনি নিজের হাতে দেবেন, কিন্তু অর্জুন নিজের সুখের জগতে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে সে মায়ের একাকিত্ব, তার কষ্ট কিছুই বুঝতে পারেনি। মা প্রতিদিন অপেক্ষা করতেন ছেলের ফোনের জন্য, কিন্তু সেই ফোন আর আসতো না। অর্জুনের জন্য যে মা নিজের সমস্ত স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন, সেই মা আজ একাকী, নিঃসঙ্গ এবং অবহেলিত। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর পর হঠাৎ একদিন অর্জুন মাকে ফোন করলো। বলল সে মাকে বিদেশে নিয়ে যেতে চায়। মা আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। ছেলে বলল বিদেশে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে হবে, যাতে কোনো দায়িত্ব না থাকে। সরলমতি মা ছেলের কথায় বিশ্বাস করে সমস্ত জমিজমা বিক্রি করে দিলেন এবং সেই অর্থ ছেলের হাতে তুলে দিলেন। বিদেশ যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলো। নির্ধারিত দিনে মা এয়ারপোর্টে পৌঁছলেন। তার মন উচ্ছ্বাসে ভরে উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তিনি ছেলের কাছে যাবেন, তার পাশে থাকবেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এয়ারপোর্টে পৌঁছানোর পর অর্জুন মাকে অপেক্ষা করতে বলল। সে বলল, মা আমি কিছু ইম্পর্ট্যান্ট কাজ করে আসতে যাচ্ছি, কিছু জিনিসপত্র এয়ারপোর্টের ভেতরে জমা দিতে হবে। তুমি বাইরে বসেই অপেক্ষা করো, যখন ফ্লাইট আসার সময় হবে তখন আমি তোমাকে ডেকে নেব। মাও ছেলের কথা মতো একটি নির্দিষ্ট জায়গায় একটি ছোট্ট বেঞ্চের উপর বসে অপেক্ষা করতে লাগলেন। সময় পেরিয়ে যাচ্ছিল, কিন্তু অর্জুন আর ফিরে আসছিল না। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। দিন শেষে যখন এভাবেই বহুক্ষণ কেটে গেল এবং বিকেল নেমে আসলো, তখন সবিতা দেবী অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন এতক্ষণ কেটে গেল, ছেলে কেন এখনো আসলো না। তিনি আতঙ্কিত হয়ে পড়লেন। ছেলেকে ফোন করতে লাগলেন, কিন্তু ফোন বন্ধ। সবিতা দেবী এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করলেন। সেখানে একটি কাউন্টারে গিয়ে এক মহিলাকে জিজ্ঞেস করতে লাগলেন, বাবা কিছুক্ষণ আগে আমার ছেলে এখানে এসেছিল অস্ট্রেলিয়া যাওয়ার ফ্লাইট ধরতে। ও আমাকে বলল বাইরে বসো, যখন ফ্লাইট আসবে তখন আমি তোমাকে ডেকে নেব। কিন্তু এখনও যে সে আমাকে ডাকতে আসলো না। আমার ছেলের নাম অর্জুন।
তখনই সেই মহিলা প্রায় 4 ঘন্টা আগে অস্ট্রেলিয়ার জন্য যে ফ্লাইট রওনা দিয়েছিল সেই ফ্লাইটে অর্জুনের নাম খুঁজতে থাকে। তিনি অর্জুনের নাম সেখানে পান। তিনি সবিতা দেবীকে বলতে লাগলেন, কিন্তু ম্যাডাম, আপনি যার কথা বলছেন সে তো অনেকক্ষণ আগেই ফ্লাইটে করে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। এই ফ্লাইট প্রায় 4 ঘন্টা আগে রওনা দিয়েছে। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? সবিতা দেবী যখন এই কথা শুনলেন তখন ওনার মাথায় যেন বজ্রাঘাত পড়ল। উনি বুঝতে পারছিলেন না যে উনি এখন কি করবেন। ধীরে ধীরে উনি বুঝতে পারলেন অর্জুন ওনাকে ফাঁকি দিয়েছে। সে একাই বিদেশে চলে গেছে মাকে ফেলে রেখে। মা স্তব্ধ হয়ে গেলেন। ছেলের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে সেই মা আজ এয়ারপোর্টের এক কোণে একাকী, নিস্তব্ধ আর প্রতারিত হয়ে বসে আছেন। এক সময় কাঁপা কাঁপা পায়ে তিনি এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে আসলেন এবং একটি গাড়ি ধরে আবারও নিজের বাড়ির সামনে পৌঁছলেন। কিন্তু সেখানে তো আর কিছু অবশিষ্ট ছিল না। পরের কয়েক মাস তার জন্য দুঃসহ কেটেছিল। নিজের ঘর হারিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তিনি অপমানিত হয়েছিলেন, কারণ কেউই একজন মানুষকে বেশি দিন নিজের বাড়িতে রাখতে চায় না। কিছুদিন হলেই তার প্রতি বিতৃষ্ণা জন্মে যায়। একসময় তিনি বুঝতে পারলেন নিজের জীবনে নতুন করে গড়তে হবে, কারণ যতদিন ঈশ্বর এই হৃদয়ে, এই শরীরে প্রাণ বাঁচিয়ে রেখেছেন ততদিন তো সংগ্রাম করতেই হবে। এইভাবে হার মানলে চলবে না। যতদিন বেঁচে আছি ততদিন তো কর্ম করে যেতেই হবে। এমনটা ভেবেই নিজের এক আত্মীয়র বাড়ির থেকে তিনি বেরিয়ে আসলেন, কারণ সেখানে অপমানের বোঝা এতটাই বেড়ে গেছিল যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এমনই একদিন পার্কের এক বেঞ্চে বসে কাঁদছিলেন তিনি। তখন এক ভদ্রলোক, যিনি একজন সমাজসেবক, ওনার দুরবস্থা দেখে এগিয়ে এলেন। তিনি জানতে চাইলেন, মা, আপনি এখানে কেন? মা কাঁদতে কাঁদতে সব খুলে বলল। ভদ্রলোক দুঃখ পেলেন এবং বললেন, আপনার এই জীবন কেবল দুঃখের জন্য নয়, আপনাকে নতুন করে শুরু করতে হবে। তিনি মায়ের জন্য একটি বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিলেন, যেখানে তিনি অন্তত মাথা গোঁজার ঠাঁই পাবেন। কিন্তু মা মনে মনে ভাবতে লাগলো, তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, তিনি এভাবে হারবেন না। এমনই একদিন বৃদ্ধাশ্রমের এক কর্মী তার সঙ্গে গল্প করতে করতে জানতে পারলেন যে তিনি খুব ভালো সেলাই করতে পারেন এবং তার হাতের তৈরি পোশাক বানানোর দক্ষতা ছিল প্রচুর। বৃদ্ধাশ্রমের সেই কর্মী ওনাকে উৎসাহ দিলেন, বললেন, মা, আপনি যদি আবার কাজ শুরু করেন তাহলে হয়তো নিজের একটা নতুন জীবন গড়তে পারবেন। কথাগুলো মায়ের মনে দাগ কেটে গেল। পরের দিন থেকেই তিনি আশ্রমে বসেই ছোটোখাটো সেলাইয়ের কাজ শুরু করলেন। ধীরে ধীরে তার দক্ষতার কথা ছড়িয়ে পড়তে লাগলো। আশ্রমের অন্যান্য বৃদ্ধরা তার কাজে আগ্রহ দেখালো এবং তারা সবাই মিলে ছোট্ট একটি সেলাই ইউনিট গড়ে তুললেন। কয়েক মাসের মধ্যেই তাদের হাতে তৈরি ব্যাগ, পোশাক এবং অন্যান্য পণ্য বিক্রি করা শুরু করলেন। স্থানীয় এক দোকানদার তাদের কাজ দেখে উৎসাহিত হলেন এবং বললেন, আপনারা যদি আরও পণ্য তৈরি করেন তাহলে আমি তা আমার দোকানে বিক্রি করব। মা এবার নতুন উদ্যমে কাজে নেমে পড়লেন। তার পরিশ্রম, নিষ্ঠা এবং প্রতিষ্ঠা দেখে সমাজের আরও কিছু মানুষ সাহায্যের জন্য এগিয়ে এলেন। স্থানীয় সংবাদপত্রে তার সংগ্রামের কাহিনী ছাপা হলো। এই খবর পড়ে এক ব্যবসায়ী মায়ের সঙ্গে দেখা করলেন এবং তাকে একটি ছোট্ট কারখানা চালানোর সুযোগ দিলেন। মা বুঝলেন তিনি আবার নতুন জীবন শুরু করতে পেরেছেন। তিনি অতীত ভুলে শুধুই সামনে এগিয়ে যেতে চাইলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সেই সময়ই তার অতীত আবার ফিরে এলো এক অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে। মায়ের সাফল্যের গল্প ছড়িয়ে পড়তে শুরু করলো।
একসময় যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল তারাই এখন তার প্রশংসা করছিল। স্থানীয় সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো। বড় ব্যবসায়ীরাও তার উদ্যোগে আগ্রহী হচ্ছিলেন। তার হাতে তৈরি পোশাক এবং ব্যাগ বিদেশেও রপ্তানি হতে লাগলো। এখন তিনি শুধুই একজন উদ্যোক্তা নন, সমাজের একজন অনুপ্রেরণা হয়ে উঠেছেন। একদিন তিনি তার অফিসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলেন এক চেনা মুখ। এক ব্যক্তি মলিন কাপড়ে ক্ষুধার্ত চোখে তার অফিসের সামনে দাঁড়িয়ে ভিক্ষে করছে। তার পাশে একটি ক্লান্ত শ্রান্ত নারী ও দুটি ছোট্ট শিশু। মায়ের বুক কেঁপে উঠল। এ অর্জুন নয় তো? এতদিন পর তিনি আবারও নিজের ছেলেকে দেখতে পেলেন। অর্জুন দারিদ্র্যের কষাঘাতে পড়ে গেছে। তার বিদেশের ব্যবসা লোপাট হয়ে গেছে। স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার চিন্তা করছে। সন্তানদের খাওয়ানোর মতো টাকা ও তার কাছে নেই। অনেক চেষ্টার পরও দেশে ফিরে সে কোনো কাজ পায়নি। আর জীবনের কঠিনতম মুহূর্তে সে মায়ের কাছেই এসে দাঁড়িয়েছে, যাকে একদিন নির্মমভাবে প্রতারণা করেছিল। অফিসের নিরাপত্তা রক্ষীরা অর্জুনকে ভেতরে ঢুকতে বাধা দিল, কিন্তু মা তাদের থামিয়ে বললেন, ওকে ভেতরে নিয়ে এসো। অর্জুন মায়ের সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে অশ্রুধারা বইছে। মা, আমি ভুল করেছি। আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করো মা। মা শান্ত স্বরে বললেন, ক্ষমা তো করতে পারি, কিন্তু বিশ্বাস কি ফিরিয়ে দিতে পারবো? অর্জুন কাঁদতে কাঁদতে বলল, আমি আমার অন্যায়ের ফল ভোগ করছি মা। আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। আমি জানি আমি দুঃখ পাওয়ার যোগ্য, কিন্তু মা, তুমি যদি আমাকে একটু সাহায্য করো, আমি আবার নতুন করে শুরু করব। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সব সম্পত্তি তুমি কেড়ে নিয়েছিলে। আজ আমার যা কিছু আছে তা আমার পরিশ্রমের ফল। আমি তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি তা করব না। তোমাকে ক্ষমা করতে পারবো না, তবে তোমার সন্তানরা না খেয়ে মরবে এটাও আমি হতে দিতে পারবো না। মা তার নিজের প্রতিষ্ঠানে অর্জুনকে একটি কাজের সুযোগ করে দিলেন, যাতে সে তার পরিবারকে খাওয়াতে পারে। কিন্তু মা স্পষ্ট জানিয়ে দিলেন, তুমি আর আমার জীবনে ছেলে হয়ে আসবে না, শুধু একজন কর্মী হিসেবে থাকবে। অর্জুন মাথা নিচু করে বলল, এটাই আমার প্রাপ্য মা। মা চোখের জল মুছে নিলেন। জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি আজ তিনি নিয়ে ফেলেছেন। তিনি জানতেন, রক্তের সম্পর্ক যতই শক্তিশালী হোক, বিশ্বাসঘাতকের জন্য তার হৃদয়ে কোনো জায়গা নেই। অর্জুনের জীবন এক কঠিন বাস্তবতায় এসে ঠেকেছে। একসময় সে জীবনে অনেক বিলাসবহুলতা করেছে। আজ তার শুধুই এক দুঃস্বপ্ন মাত্র। কাজের জগতে সে কেবলই এক নামহীন ব্যক্তি, যার প্রতি সমাজের কারো কোনো সহানুভূতি নেই। সে মায়ের ব্যবসায় কাজ শুরু করলেও মায়ের চোখে সেই পুরনো মমতা আর খুঁজে পায় না। একদিন একটি বিশাল ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হলো। শহরের বৃহত্তম কনফারেন্স হলো। সেখানে উপস্থিত ছিলেন শহরের প্রভাবশালী ব্যবসায়ী এবং সমাজের নামী ব্যক্তিরা। মায়ের আমন্ত্রণে অর্জুনও সেখানে উপস্থিত হলো, তবে একজন সাধারণ কর্মী হিসেবে। সভার মাঝপথে মা মঞ্চে উঠে দাঁড়ালেন এবং নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করলেন। তিনি বললেন, একসময় আমি একা ছিলাম, প্রতারিত ছিলাম, ধোঁকায় পড়েছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি আমার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছি। আজ আমি যা হয়েছি তা শুধু আমার নিজের প্রচেষ্টার জন্য। শ্রোতারা করতালি দিয়ে তার বক্তব্যকে স্বাগত জানালেন, কিন্তু তারপর মা হঠাৎ করেই তার ছেলের দিকে তাকালেন। আমার জীবনের সবথেকে বড় শিক্ষা হলো, বিশ্বাসঘাতকরা কখনোই সফলতার চূড়ায় পৌঁছতে পারে না, কিন্তু মানুষ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে সে আবার নতুন করে শুরু করতে পারে। অর্জুন
চোখের জল সামলাতে পারছিল না। সে মঞ্চের সামনে এসে মায়ের পায়ে হাত রাখল। মা, আমি জানি আমি তোমার ভালোবাসার অযোগ্য, কিন্তু আমি সত্যি বদলাতে চাই। আমি তোমার ছেলের পরিচয় ফিরে পেতে চাই না, আমি শুধু তোমার সম্মান ফিরে পেতে চাই। মা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, তারপর বললেন, সময়ই বলে দেবে তুমি সত্যি বদলাতে চাও কি না। আমার কাছে কোনো প্রতিশ্রুতি নয়, শুধু তোমার কাজের মাধ্যমেই তোমার পরিবর্তন প্রমাণ করতে হবে। এই ঘটনার পর অর্জুন নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলো। সে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠানে ধীরে ধীরে উন্নতি করতে থাকলো। সে প্রমাণ করতে চাইল যে মানুষ চাইলে তার অতীতের ভুলগুলিকে শুধরে নিতে পারে, নতুনভাবে জীবন শুরু করতে পারে। মা তাকে আগের মতো ভালোবাসতে না পারলেও ধীরে ধীরে তার প্রতি বিশ্বাস ফিরে আসতে শুরু করলো। কিন্তু সে বিশ্বাসের পথ সহজ ছিল না, কারণ প্রতারিত হৃদয় সহজে সেরে ওঠে না। সময়ের প্রবাহ কারোর জন্য থেমে থাকে না। অর্জুনের জীবনের প্রতিটি মুহূর্তই তার জন্য এক নতুন শিক্ষা হয়ে উঠেছিল। এক সময় যে মা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, সেই মাই আজ তার কাছাকাছি, কিন্তু সেই সম্পর্কের মধ্যে আগের উষ্ণতা আর নেই। অর্জুন জানতো শুধু কথায় নয়, তাকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে সে সত্যি বদলে গেছে। একদিন শহরের অন্যতম বৃহৎ ব্যবসায়ী অনুষ্ঠানের আয়োজন করা হলো। সেই সম্মেলনে মায়ের কোম্পানি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করতে চেয়েছে। অর্জুন এখন মায়ের কোম্পানির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, তবে তার কাজের প্রতিটি পদক্ষেপেই মা খুঁটিয়ে নজর রাখে। অনুষ্ঠান শুরু হওয়ার আগে মা তাকে অফিসে ডাকলেন। অর্জুন, আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার কাজ এখনও শেষ হয়নি, বরং এখন শুরু। মনে রেখো, তোমার একটি মাত্র ভুল আমাদের সম্মান নষ্ট করতে পারে। অর্জুন বলতে লাগলো, মা, আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আমি চাই তুমি অন্তত একবার আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমার সম্মানকে কখনো নষ্ট করব না। মা গম্ভীর দৃষ্টিতে ছেলের চোখের দিকে তাকালেন, যেন খুঁজে দেখতে চাইলেন সত্যিই কি ছেলেটা বদলে গেছে। অনুষ্ঠান শুরু হলো এবং অর্জুন মঞ্চে উঠে গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে বক্তব্য রাখতে শুরু করলো। সে তার অভিজ্ঞতা, শিক্ষাগুলো শেয়ার করলো এবং জানালো কিভাবে সে নিজের ভুলগুলো শুধরে নতুনভাবে জীবন শুরু করেছে। তার বক্তব্যের সময় সামনে বসা অনেক সফল ব্যবসায়ী তার মায়ের দিকে তাকালেন। সকলের মনে একটাই প্রশ্ন, এই মহিলা কি তার প্রতারক ছেলেকে সত্যিই ক্ষমা করবেন? অর্জুন নিজের বক্তব্য শেষ করার আগেই মা ধীর পায়ে মঞ্চে উঠে এলেন। মঞ্চে এক গভীর নিস্তব্ধতা। মা মাইক্রোফোন হাতে তুলে নিলেন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমার মনে পড়ছে কেমন ছিল আমার অতীত। প্রতারণার শিকার হয়ে আমি একা হয়েছিলাম, কিন্তু আমি লড়াই করেছি, আমি নিজেকে গড়ে তুলেছি। কিন্তু আজ আমি এক নতুন সত্য উন্মোচন করতে চলেছি। আমার ছেলে শুধুই আমার রক্তের সম্পর্ক নয়, সে একজন মানুষ যে নিজের ভুল শুধরে নিতে শিখেছে। আমি জানি অতীত ভুলে যাওয়ার জন্য না, কিন্তু অতীত কখনো ভোলাও যায় না, কিন্তু ভবিষ্যৎ মানুষ নিজের হাতে তৈরি করে। আমি অর্জুনকে আজও সম্পূর্ণ ক্ষমা করতে পারিনি, কিন্তু আমি তাকে ভবিষ্যৎ তৈরি করার জন্য সুযোগ দিতে চাই। সেদিনের পর থেকে অর্জুন সত্যি নিজেকে প্রমাণ করতে শুরু করলো। মায়ের কোম্পানিতে নতুন উচ্চতায় নিজেকে নিয়ে যেতে শুরু করলো, নতুন উদ্যমে কাজ শুরু করলো। কয়েক বছর পর একদিন মা অর্জুনকে তার অফিসে ডাকলেন। আমি অনেক দিন ভেবেছি অর্জুন, তুমি শুধু আমার ছেলে নও, তুমি এখন আমার গর্ব। তোমাকে আমি সম্পূর্ণভাবে ক্ষমা করতে প্রস্তুত। অর্জুনের চোখে জল চলে এলো। সে মায়ের পায়ে হাত রেখে বলল, মা, আমি কখনোই তোমার সেই কষ্ট ফিরিয়ে দিতে পারবো না। আমার কারণে তুমি যে কষ্ট পেয়েছিলে, সেই কষ্ট আমি হয়তো জীবনে কখনো মুছতে পারবো না, কিন্তু আমি চিরকাল তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো। মা অর্জুনকে উঠে দাঁড়াতে বললেন এবং তাকে জড়িয়ে ধরলেন।
সেই মুহূর্তে যেন সমস্ত অতীতের দুঃখ, কষ্ট, অভিমান ধূলিসাৎ হয়ে গেছিল এবং এক নতুন সম্পর্কের জন্ম শুরু হয়েছিল। মা ও ছেলে একে অপরকে ফিরে পেল এক নতুন আলোয়। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় জীবনে ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল শুধরানোর সুযোগও থাকে। ভালোবাসা, আত্মসম্মান ও সততা, এই তিনটি গুণ যদি কারোর মধ্যে থাকে তবে সে অবশ্যই জীবনের কঠিনতম পথেও সরলভাবে অতিক্রম করতে পারবে। আমাদের সমাজে অনেক সন্তান বাবা মাকে অবহেলা করে, ভুল বোঝে এবং কখনো কখনো তাদের প্রতারণাও করে। কিন্তু তারা ভুলে যায় মা বাবাই একমাত্র ব্যক্তি যারা নিঃস্বার্থভাবে তাদের ভালোবেসে যাচ্ছেন। মা বাবা আমাদের জীবনের ভিত্তি। তাদের শ্রদ্ধা করা এবং তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের নৈতিক কর্তব্য। এই কাহিনী আমাদের শেখায় জীবনের প্রতিকূলতা আমাদের থামিয়ে দিতে পারে না। যদি আমাদের মধ্যে আত্মবিশ্বাস আর নৈতিকতা থাকে, মা বাবার প্রতি ভালোবাসা ও সম্মানই আমাদের জীবনের সত্যিকারের সফলতার চাবিকাঠি। তাই সন্তানদের উচিত তাদের স্নেহ ও যত্নের প্রতিদান দেওয়া, কারণ একদিন যদি তারা না থাকেন তখন সেই শূন্যতা পূরণ করা সম্ভব হবে না। জীবনে কিছু মানুষ আমাদের ধোঁকা দিতে পারে, কিন্তু যদি আমরা নিজেদের শক্তিতে বিশ্বাস রাখি তবে আমরা নতুন করে শুরু করতে পারি। অর্জুনের গল্প সেটাই প্রমাণিত করে। জীবনে কখনো থেমে থেকো না, পরিবর্তনই একমাত্র সত্য। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।